স্যার বুঝতে পারতেছি না ওইটা। আচ্ছা, এই জিনিসটা আমি স্কিপ করে গেছি, কারণ আছে এটার পিছনে। সেটা হলো ইজমেন্ট এখন তোমাদের আমি পড়াইতে গেলে তোমরা বুঝবা না যতক্ষণ না পর্যন্ত আমি এসআর পড়াচ্ছি। তো এসআর পড়াইনি, তারপর ইজমেন্ট থেকে যত কোশ্চেন আছে আমাকে কইরো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে স্যার আচ্ছা। কিন্তু অ্যানসার তো করতে পারছি, এটা কিভাবে করতে পারলাম স্যার? ও, তুমি অ্যান্সার করতে পারছো? জি স্যার। ভেরি গুড। এটা হচ্ছে তোমার সেকশন 26 এর এক্সপ্লেনেশনের ভিতরে অ্যান্সারটা আছে। জি ঠিক স্যার, আছে, সেইভাবে হয়তো অ্যানসারটা হয়েছে স্যার। হ্যাঁ, অ্যান্সার হলে তো ভেরি গুড, কারণ তাহলে লিগ্যাল সেন্স ডেভেলপ হচ্ছে তোমাদের। স্যার আরেকটা ছিল 23 নাম্বারটা, সেটা ছিল বলো। স্যার হচ্ছে এজেন্ট ডিউলি অথরাইজড ফর সেকশন 19 and 20 হ্যাঁ, ইনক্লুডস এ লফুল গার্ডিয়ান অফ এ মাইনর। হ্যাঁ, এটার অ্যান্সার ছিল হচ্ছে স্যার ট্রু পার সেকশন 21। হ্যাঁ, ওখানে তোমার লফুল গার্ডিয়ান হতে পারে, তারপরে তোমার হচ্ছে আরো তিনটা তিনজনকে এজেন্ট হিসেবে ট্রিট করা হয়। লফুল গার্ডিয়ানকে ট্রিট করা হয়, তারপরে কারোর যদি তোমার হচ্ছে আই থিঙ্ক, দাঁড়াও আমাকে একটু একটা খুলতে দাও। হ্যাঁ, ওটা ট্রু অ্যান্সার, মানে ইজি। এটা ট্রু তো নাকি জয়? জি স্যার। ওটা তো ট্রু হয়েছে নাকি? জি স্যার, ট্রু দেওয়া আছে আর লেখা আছে মানে অ্যাজ পার সেকশন 21। হ্যাঁ, সেকশন হ্যাঁ। 21 এর আন্ডারে হচ্ছে মানে এটা ট্রু, বাট এই জিনিসটা আমি মানে বুঝতে পারিনি এই বিষয়টা। আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে ট্রু। সেকশন 21-এ টোটাল 3 ধরনের লোককে এজেন্ট হিসেবে ট্রিট করা হয়। তো ওর মধ্যে হচ্ছে গার্ডিয়ান একজন। মানে এজেন্ট মানে কি বলো তো? এজেন্ট মানে তোমার কাজ আরেকজন করে দেবে, এটাই তো নাকি? প্রতিনিধি টাইপের কাউকে বোঝায়। হ্যাঁ, হ্যাঁ। তো প্রতিনিধি টাইপের কাউকে বোঝায়। এই যে দেখো, দ্য এক্সপ্রেশন এজেন্ট, এই যে 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 এই যে। দেখা যায়, the expression agent duly authorized in this behalf in section 19 and 20 shall, in case of a person under a disability, includes his lawful guardian, committee or manager. বুঝছা? মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা যখন ওই যে পড়ছিলাম যে রিটেন অ্যাকনলেজমেন্ট তুমি দিলেও হবে, তোমার এজেন্ট দিলেও হবে। ঠিক আছে? এখন তোমার এজেন্টটাকে, এজেন্ট মানে কি শুধুমাত্র তুমি যাকে এজেন্ট হিসেবে নিয়োগ করছো সে, নাকি আরো কেউ এজেন্ট হিসেবে আইন ধরে নেবে? আইন বলতেছে যদি তোমার কোনো লফুল গার্ডিয়ান থাকে এবং তুমি যদি মাইনর হও, তাহলে তোমার গার্ডিয়ানও যদি তোমার হচ্ছে তোমার পক্ষ থেকে অ্যাকনলেজ করে, তাহলে ধরা হবে তোমার এজেন্ট অ্যাকনলেজ করছে। তোমার ম্যানেজার যদি অ্যাকনলেজ করে, ধরা হবে তুমি তোমার এজেন্টই অ্যাকনলেজ করছে। তার মানে 19-এর যে আহ, তোমার রিকোয়ারমেন্ট কি? তুমি অ্যাকনলেজ করতে পারো অথবা তোমার এজেন্ট অ্যাকনলেজ করতে পারে। এখন এজেন্টের ডেফিনেশন বা এক্সপ্লেনেশন হচ্ছে যে তোমার এজেন্ট হিসেবে তোমার গার্ডিয়ান হতে পারে, তোমার কোনো যদি কি বলে কমিটি থাকে, কোনো কমিটি হতে পারে, অথবা ম্যানেজার হতে পারে। বোঝা গেল? জি স্যার, মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, মানে এখানে তোমার এজেন্ট বলতে শুধুমাত্র যে এক্সপ্রেসলি কাউকে এজেন্ট নিয়োগ দিলে সেই এজেন্ট হবে, ইটস নট লাইক দ্যাট। যদি কেউ জুনিয়র হয় বা কেউ যদি মাইনর হয়, তাহলে তার গার্ডিয়ানও তার এজেন্ট হিসেবেই এখানে কাজ করতে পারতেছে। বুঝা গেল? জি স্যার। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? আপাতত নাই স্যার। ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট সেকশন না, ঠিক আছে? তারপরেও তোমরা এই জিনিসটা ধরতে পারছো। আমি এটা তো ক্লাসে পড়াই নাই, জাস্ট কোয়েশ্চেনটা দিছি যাতে করে তোমরা মানে আসলে এই মিস না দুইটা করো। সেকশনে স্যার বাদ দেওয়া হয়েছিল লিমিটেশন 1 থেকে। 21 হ্যাঁ, আর হচ্ছে 26 আর কি পড়ানো হয়নি, তো মানে এই দুইটা সেকশনের জন্য এই দুইটা সেকশনের আন্ডারে যে অ্যান্সার গুলো ছিল সেগুলো ওইভাবে ক্লিয়ার হয়নি আমার কাছে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। 22 নম্বর সেকশনের আরো ডিটেইল আলোচনা আছে, ওগুলো সিপিসি পড়ার সময় লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো ইগনোর করার সুযোগ নাই। যখন আমরা, এটা একটা মনে রাখবা, এটা একটা সিভিল আলোচনা, সিভিল লয়ের আলোচনা। সিভিল লয়ের আলোচনা বলতে লিমিটেশন অ্যাক্ট মানে আলাদা কোনো আইন না, এসআর অ্যাক্ট আলাদা কোনো আইন না। এটা তোমাকে একসাথেই পড়তে হয়। এসআর অ্যাক্ট যখন পড়বা তখন লিমিটেশন কানেক্টেড হবে সবসময়। তো যেসব জায়গাগুলো গ্যাপ আছে ওইগুলো সব ফুলফিলড হয়ে যাবে একসময়। বুঝছো? জি স্যার। তো ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এসআর অ্যাক্টে যাব। এসআর অ্যাক্টের কত নম্বর সেকশন পর্যন্ত পড়ছিলাম, এবং সেই ততদূর পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। স্যার 15 পর্যন্ত পড়া হয়েছিল আর কি, তো গতকালকে তো আর ক্লাস হয় নাই। ওকে, 15 পর্যন্ত আমরা পড়ছি। ওকে, জি স্যার। আচ্ছা। এখন
তাহলে আমরা 16, 17 এগুলো দেখি। হ্যাঁ, আচ্ছা, 16 নম্বর সেকশনটা জাস্ট এতটুকু মনে রাখবা, এটা একটা ডক্ট্রিন নিয়ে কথা বলে। এটাকে বলে ডক্ট্রিন অফ সিপ্রে। ডক্ট্রিন অফ সিপ্রে, এটা এটা একটা ফ্রেঞ্চ ডক্ট্রিন। এটার মানে হচ্ছে যতটুকু পসিবল ততটুকু, যতটুকু পসিবল ততটুকু। মানে ব্যাপার হচ্ছে, তোমাকে যদি আমি বলি যে আমি একটা, তোমাকে বললাম যে জয় এই কাজটা করো, জয় বলল স্যার আমি তো পুরো কাজটা করতে পারবো না। আমি বললাম পুরো কাজ করা লাগবে না, যতটুকু পারো ততটুকু। এটাকে বলে ডক্ট্রিন অফ সিপ্রের আন্ডারে এক্সিকিউট করা। মানে ইটস নট লাইক ভিশিয়েটিং দ্য হোল অ্যাক্ট, পুরো কাজটাকে বাতিল করার কোনো দরকার নাই। যতটুকু ভ্যালিড ততটুকু আমরা ভ্যালিড ধরবো, যতটুকু ভয়েড ততটুকু আমরা বাতিল করে দেবো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তো স্যার সব জায়গাতেই আমরা যতটুকু ভ্যালিড ততটুকু ভ্যালিড, যতটুকু ভয়েড ততটুকু ভয়েড করতে পারি? ইটস নট লাইক দ্যাট। এখানে বলা আছে যদি কন্ট্রাক্টের কাজগুলোকে সেপারেট করা যায়। বুঝছো? মনে করো কন্ট্রাক্টের পার্টগুলোকে যদি আলাদা আলাদা করা যায়, তাহলে যে পার্টগুলো ভ্যালিড সেইগুলোকে স্পেসিফিক পারফরমেন্স করা যাবে, যে পার্টগুলো ভয়েড সেগুলোকে বাতিল করে দেবো। একটু উদাহরণ দিয়ে তোমাদের বলি। ব্যাপারটা হচ্ছে, মনে করো যে তোমার সাথে আমি চুক্তি করছি যে 1 বছর ধরে তুমি আমাকে চাল দিবা, আমি তোমাকে টাকা দেবো। এইখানে ট্রানজেকশন মনে করো টোটাল 50টা। এখন এই 50টা ট্রানজেকশনের ভিতরে দেখা যাচ্ছে যে 30টা ট্রানজেকশন ভ্যালিড ট্রানজেকশন, বাকি যে 20টা ট্রানজেকশন ওইগুলো আনডিউ ইনফ্লুয়েন্স হয়েছে। ওইগুলাতে তোমার হচ্ছে মনে করো যে রংফুলি তোমাকে কেউ ফোর্স করছে, হ্যাঁ, কোয়ারশন হয়েছে, হোয়াট এভার ইট ইজ। তো এগুলো তো ভয়েডেবল, যেগুলোতে কোয়ারশন থাকবে, আনডিউ ইনফ্লুয়েন্স থাকবে। তাহলে যেগুলো ভয়েডেবল ওইগুলোকে আমরা বাতিল করে দেবো, বাট কোর্ট যেগুলো ভ্যালিড সেগুলোকে কি করতে পারে? স্পেসিফিক পারফরমেন্স করতে পারে। এটা সেকশন 16তে বলা আছে। বুঝছো? স্যার আরেকবার স্যার, একটু বলবেন? স্যার এক কথা তাহলে এটাকে কি বোঝাবে যদি একটু এক লাইনে আর কি এক লাইনে একটা যদি বলতে হয় তাহলে তোমার, এক লাইনে আমার যদি বলতে হয় নেটওয়ার্ক তাহলে প্রবলেম বুঝতে হচ্ছে, হবে আমি যে শুনতে পাইনি যেখানে কোশ্চেন। কন্ট্রাক্টটাকে আলাদা আলাদা করা যেতে পারে, কন্ট্রাক্টের পার্ট গুলাকে আলাদা আলাদা করা যেতে পারে, মানে ট্রানজেকশন অনেকগুলো, তখন কোর্ট যে ট্রানজেকশন গুলো ভ্যালিড সেগুলোকে এনফোর্স করবে, যে ট্রানজেকশন গুলো ভয়েড সেগুলোকে বাতিল করে দেবে। এখানে পুরো সব ট্রানজেকশনকে বাতিল করবে না, কারণ মানে 2-3টা ট্রানজেকশন খারাপ বলে এখানে পুরো সিস্টেমটাকে ভয়েড ঘোষণা করা হবে না। কোর্ট দেখবে যে কতদূর পর্যন্ত সর্বোচ্চ এনফোর্স করা যায়। বুঝছো? তবে শর্ত একটাই, যে এগুলোকে পার্ট গুলো আলাদা আলাদা সব, ইটস নট লাইক সব একসাথে। বুঝছো? যদি একটাই ট্রানজেকশন হয় তাহলে কি তুমি আলাদা করতে পারবা? পারবা না। এখানে টোটাল 50টা ট্রানজেকশন, 50টা ট্রানজেকশন হলে সবগুলো তো আলাদা আলাদা ট্রানজেকশন, এবং এই আলাদা আলাদা ট্রানজেকশন হওয়ার কারণে তুমি যেগুলো ভ্যালিড সেগুলোকে এনফোর্স করতে পারবা, যেগুলো ভয়েড সেগুলোকে বাতিল হয়ে যাবে। বুঝা গেল? না বুঝলে বলো, কথা বলো। স্যার ওকে, আরেকবার একটু এই টুম্পা বুঝি নাই তোমার কথা। স্যার আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, ওকে, আরেকবার বুঝাই দিই। মনে করো জয় হচ্ছে টোটাল, এখানে 5 জন আছে টোটাল, আজমিরি, মিম, বনি, ইয়ামিন, টুম্পা, মেহরাব, আরো কয়েকজন। তাদের সাথে একসাথে একটা চুক্তি করছে, ঠিক আছে? চুক্তি করে বলছে যে জয়ের এলাকাতে কি যেন এই যে পুরান ঢাকায় দুধ পাওয়া যায় নাকি যেন বলছিল সেদিন তোমরা অনেক। স্যার নবাবপুর। হ্যাঁ, নবাবপুর থেকে। তো জয় বলছে যে আমি ওইখান থেকে দুধ এনে দেবো। এখন জয় জয়ের সাথে চুক্তি হয়েছে টোটাল আমাদের 5 জনের। এখন এই 5 জনের ভিতরে দেখা যাচ্ছে যে আমার যেহেতু একটা অথরিটি আছে জয়ের উপরে, জয়কে আমি জোর করে করাইছি চুক্তিটা। বলছে জয় আমাকে যদি না দিস তাহলে কিন্তু তোর খবর আছে। জয় ইচ্ছা ছিল যে আমাকে দেবে না, ঠিক আছে, বাট জোর করে আমি জয়ের সাথে চুক্তিটা করছি। বনি আমিন বড় ভাই, সেও মনে করো জোর করে চুক্তি করাইছে। এখন তাহলে 2টা চুক্তি কি হয়েছে? ফোর্সের মাধ্যমে হয়েছে, এই কোয়ার্শনের দুইটা মাধ্যমে। চুক্তি স্যার ভয়েড তাহলে? এখন এইগুলা হচ্ছে ভয়েডেবল, এই 2 অংশটুকু। আর বাকি যে চুক্তি 3টা, এই যে আজমিনী জাহান, মিম এবং টুম্পা এবং আদার্স, এদের সাথে যেগুলো, এগুলো মনে করো খুবই পারফেক্টলি তারা 2 পক্ষ সম্মতি নিয়েই চুক্তি করছে। এখন যদিও আমরা একই ডিডের আন্ডারে চুক্তিটা করছি, একই ডিড মানে কি, দুধ নিয়ে আসার চুক্তি বা দুধ কেনার চুক্তি, একই ডিডের আন্ডারে যদিও চুক্তি করছি, কিন্তু এখানে যদি দেখি
দুইজনের সাথে যে চুক্তি হয়েছে এই দুইজনের চুক্তিকে আলাদা করে যদি বাদ দিয়ে দিই, বাকি তিনজনের চুক্তিকে কি এনফোর্স করা যায় না? এগুলো তো ভ্যালিড। যেহেতু ভ্যালিড, কোর্ট করবে কি, যে তিনটা চুক্তি ভ্যালিড, মানে তিনজনের সাথে চুক্তি ভ্যালিড, ওইটাকে এনফোর্স করবে। এনফোর্স করবে বলতে কি বোঝাচ্ছে? তুমি তোকে দুধ দিবা এবং তুমি তাকে টাকা দিবা, আর বাকি আমাদের যে অংশটুকু, আমার এবং বনিয়ামিন, ওইটাকে বাতিল করে দেবে, বলবে এরকম কোনো চুক্তি হয় না। তাহলে দেখো, পুরো পুরো কন্ট্রাক্টটা কিন্তু বাতিল হলো না। পুরো কন্ট্রাক্ট বলতে আমি কি বোঝাচ্ছি? দুধ আনার যে কন্ট্রাক্ট, ওটা পুরোটা বাতিল হয় নাই। বাতিল হয়েছে কাদের অংশটুকু? শুধু আমার এবং বনিয়ামিনের অংশটুকু, কারণ এখানে এটাকে আলাদা করে বাদ দেওয়া যাচ্ছে। এই বুঝছো টুম্পা? জি স্যার, এবার বুঝতে পারছি। হুম, বুঝার কথা। ওকে, 16 বুঝলা? এটা মনে রাখবা শুধুমাত্র এতটুকুই যে এটা ডক্ট্রিন অফ সিপ্রে, CYPRESS, এটা নিয়ে। স্যার বানানটা কি বললেন, আরেকবার বলেন। CYPRESS, সিপ্রে। ওকে, এবার মজার জিনিসে আসি আমরা। দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে, 18 নম্বর সেকশন যেটা, 18 নম্বর সেকশনে এটা কি ভালো করে দেখা যাচ্ছে নাকি ছোট ছোট করে দেখতেছো তোমরা? একটু বড় করে দিই। স্যার স্যার আমি একটু স্ক্রিনটা জুম বড় করে করলেই দেখতেছি। হবে। একটু বড় করে দিলাম, হ্যাঁ, এবার দেখো। আচ্ছা, 18 নম্বর সেকশন যেটা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের, সেখানে একটা কথা আছে, পারচেজার্স রাইট এগেইনস্ট ভেন্ডার উইথ ইমপারফেক্ট টাইটেল। মানে বলতে চাচ্ছে ক্রেতার অধিকার। ক্রেতার অধিকার কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? যে লোকের টাইটেলটা পারফেক্ট না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি কারোর কাছ থেকে কোনো একটা জিনিস কিনছো, কিন্তু যে জিনিসটা বিক্রি করছে ও আসলে অ্যাকচুয়ালি পারফেক্টলি বিক্রি করার অধিকারী ছিল না। তুমি এমন কারোর কাছ থেকে কোনো কিছু কিনে ফেলছো যার আসলে ওই মুহূর্তে বিক্রি করার সম্পূর্ণ অধিকার ছিল না। এখানে এই কথা বলা আছে। তো আমরা একটু দেখি, টোটাল 4টা সিচুয়েশন আছে এই জায়গায়। 4টা সিচুয়েশন আমরা একটু দেখব, দেখলে বুঝতে পারবা যে আসলে তোমার এখানে তোমার যে বায়ার, ঠিক আছে, তো বায়ারের কি কি অধিকার আছে সেগুলো আমরা একটু দেখি। প্রথমে যেটা বলা আছে সেটা হলো, এটাকে বলে প্রথম যে অংশটুকু, সেটাকে বলে ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টপেল। এস্টপেল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? হোয়াট ইজ এস্টপেল? স্যার বাধা যতটুকু জানি স্যার। এই এস্টপেল সম্পর্কে কে জানো বলো তো? স্যার টিপিতে পড়ছিলাম এস্টপেল সম্পর্কে। হ্যাঁ, টিভিতে পড়ছো না? ওই সেম জিনিসই জি আছে। স্যার। আমি একটু বলি তোমাদের। মনে করো আমি তোমাকে বললাম, আহ, মানে এটা এস্টপেলের ডেফিনেশন হচ্ছে এরকম, হোয়েন বাই হোয়েন বাই দ্য অ্যাক্ট অর ডিক্লারেশন অফ সামওয়ান সাম সেকেন্ড পারসন বিলিভস সাম ফ্যাক্ট টু বি ট্রু। মানে আমার কোনো কাজের দ্বারা অথবা আমার কোনো ডিক্লারেশনের দ্বারা যদি কোনো ব্যক্তি মনে করে কোনো একটা ঘটনা সত্য, তাহলে পরবর্তীতে আমি কি বলতে পারবো না ওই ঘটনাটা মিথ্যা। তো বেসিক্যালি একবার আমি যদি কাউকে বলে ফেলি যে এটা সত্য, এবং সেই সত্যের উপর ভিত্তি করে যদি অপর ব্যক্তি কোনো একটা কাজ করে ফেলে, তাহলে তাকে আমি আর পরবর্তীতে বলতে পারবো না এটা মিথ্যা। তাহলে এটার একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। 18 এ যেটা, ওইটা এই উদাহরণটা দেখলেই বুঝতে পারবা, আর নতুন কিচ্ছু জানতে হবে না, এতটুকু মনে রাখবা। এখানে বলতেছে, দেখো, রহিম সাহেব তার বাবার একটি 5% জমি করিমের কাছে বিক্রি করার জন্য বায়না করলেন। মানে একটা এগ্রিমেন্ট অফ সেল করছে তারা, ঠিক আছে। তো রহিমের বাবার 5% জমি সে করিমের কাছে বিক্রি করবে। চুক্তির সময় রহিম ওই জমির মালিক ছিল না, মালিক ছিল তার বাবা। চুক্তির কিছুদিন পর রহিমের বাবা মারা গেল এবং রহিম ওই জমির একমাত্র ওয়ারিশ হিসেবে মালিকানা পাইল। তাহলে বেসিক্যালি যখন চুক্তিটা হয়েছিল তখন রহিম, তার বাবা বেঁচে থাকলে রহিম তো সেই সম্পত্তির মালিক হচ্ছে না, কারণ ইনহেরিটেন্স ওপেন হয় নাই। তো যেদিন চুক্তি হয়েছে তখন রহিম ওনার ছিল না, রহিম ভাবছিল যে জমিটা পাবে। তো ওই ভাবনা থেকেই সে বলছিল যে আমি ওনার, এবং সেই ওনারশিপের ক্লেইম থেকে সে জমিটা বিক্রি করছে সামওয়ান এলস, করিমের কাছে। এখন করিম দেখলো দুদিন পরে রহিমের বাপ মারা গেছে, তাহলে রহিম কি হয়ে গেছে? ওনার হয়ে গেছে জমিটা। এখন করিম কি করতে পারে? করিম রহিমকে বাধ্য করতে পারে যাতে করে তার কাছে জমিটা বিক্রি করে। কারণ কি? অন দা ডিক্লারেশন অফ রহিম, রহিমের ডিক্লারেশনের কারণে করিম কি করছে? একটা জিনিসকে বিশ্বাস করছে।
এই যে বিশ্বাস, এই বিশ্বাস থেকে তাকে আর নতুন করে ফেরত আনা যাবে না, বলা যাবে না যে এটা মিথ্যা। সে বলতে পারবে না, রহিম দুদিন পরে বলতে পারবে না আমি তো ওই সময় মালিক ছিলাম না, আমি তোমাকে জমি দেবো না, এই কথা বলতে পারবে না। তখন করিম কি করতে পারে? করিম ক্যান গো টু দ্য কোর্ট অ্যান্ড এনফোর্স দ্য কন্ট্রাক্ট। এটা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট সে করতে পারে। সে বলতে পারে যে ওই যে জমিটা, ওই জমিটা আমার লাগবে, আমি তাকে টাকা দেবো। বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা। স্যার ওই যে এবারে আরেকটা লাইন বলছেন না যে সত্যের উপর ভিত্তি করে, স্যার ওইটুকু একটু বুঝি নেই। এটুকু বোঝো নাই? বললাম যে স্যার যে আমার সত্যের উপর ভিত্তি করে যদি হ্যাঁ, কেউ, মানে সোজা কথায় যেটা, সেটা হলো আমার কোনো কথা বা আমার কোনো ডিক্লারেশন বা আমার কোনো কাজের মাধ্যমে যদি তোমাকে আমি বোঝাই যে কোনো একটা ঘটনা সত্য, পরবর্তীতে আমি বলতে পারবো না ওই ঘটনা মিথ্যা। কারণ কি? ওই সত্যের উপর ভিত্তি করে তুমি কোনো কাজ করে ফেলছো অলরেডি। মারুফাকে বললাম, মারুফা যে এই ঘটনাটা ঘটে গেছে, এখন মারুফা ওই ঘটনা বিশ্বাস করে একটা কাজ করছে। এখন আমি তো মারুফাকে বলতে পারবো না মারুফা ওই ঘটনা মিথ্যা। আই ক্যান নট ডু দ্যাট, কারণ আমি স্টপড হয়ে গেছি। এটাকে বলে স্টপেল। বুঝছো মারুফা? জি স্যার বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। এবার বিটা দেখি আমরা। বি বলতেছে হোয়ার দ্য concurrence of other person is necessary to validate the title and they are bound to convey at the vendor's or lessor's request, the purchaser or lessee may compel him to purchase the sale. আচ্ছা, এটার একটা উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি সেটা হলো এখানে একজন সেলার আছে এবং একজন বায়ার আছে, ঠিক আছে? একজন সেলার আছে, একজন বায়ার আছে, কিন্তু যে সেলার তার আসলে টাইটেল, যেটা টাইটেল মানে কি, তার যে সত্য, ওটা পারফেক্ট না। পারফেক্ট হলে কোনো প্রবলেম ছিল না, সেকশন 18 আন্ডারে আমরা আসতাম না। পারফেক্ট হলে কি, সে পারফেক্টলি তার টাইটেল সে আরেকজনের কাছে দিয়ে দিছে, এটাই হতো। কিন্তু এখানে আমাদের ঘটনাগুলো যেটা ঘটতেছে সেটা হচ্ছে, দেখো প্রথম ঘটনাতে কি, প্রথম ঘটনাতে কিন্তু তার টাইটেলই ছিল না বিক্রি করার, কিন্তু পরবর্তীতে টাইটেল আসছে। সে পরবর্তীতে যেহেতু টাইটেল আসছে এই জন্য তারপরে তাকে বাধ্য করা গেছে। এর বি নম্বরে যেটা বলতেছে সেটা হচ্ছে, মনে করো একটা পার্টনারশিপ ডিড, একটা পার্টনারশিপ আছে আমার এক্স এবং ওয়াই এর ভেতরে, ঠিক আছে? এখন আমি এই পার্টনারশিপের কোনো অংশ জয়ের কাছে বিক্রি করব। এখন জয়ের কাছে বিক্রি করার আগে আমার যেটা করতে হতো সেটা হলো আমার ওই এক্স এবং ওয়াই এর কাছ থেকে কি নিতে হতো? সম্মতি নিতে হতো। বোঝা গেল জয়? এই শুনতেছিস? জি স্যার, শুনতে ওকে, পাচ্ছি স্যার। হ্যাঁ। তো কথা হলো যে আমার এই জয়ের কাছে বিক্রি করার আগে কি করতে হতো? অপর দুইজনের কি নিতে হতো? সম্মতি নিতে হতো। এখন আমি করছি কি, আমি নিজে নিজে বিক্রি করে দিছি তাদের সম্মতি না নিয়ে। এখন জয় কি করছে? টাকাও দিছে আমাকে, দিছে না? টাকাও দিছে। এখন আমাদের পার্টনারশিপ ডিডে বলা ছিল এরকম, মনে করো মানে আমার এক্স এবং ওয়াই এর ভিতরে, যে আমরা যদি কেউ একজন জমি বিক্রি করি তাহলে বাকি দুইজন কি করতে পারবে? সম্মতি দিতে বাধ্য থাকবে। তখন জয় কি করবে? জয় যেটা করতে পারে সেটা হলো আমাকে বলতে পারে, ভাই আপনাদের তো অলরেডি কথা হয়ে আছে যে আপনি বিক্রি করলে বাকি দুজন সম্মতি দেবে, তাহলে ঠিক আছে যান ওদের কাছ থেকে সম্মতি এনে দেন এবং আমাকে পারফেক্ট টাইটেল দেন। বুঝছো জয়? জি স্যার, বুঝতে পারছি। এই যে দেখো উদাহরণটা দেখো, পৈতৃক সূত্রে পাওয়া একটি দোকান বড় ভাই বিক্রি করতে চাইলেন। এই যে এটা দেখো, পৈতৃক সূত্রে পাওয়া একটি দোকান বড় ভাই বিক্রি করতে চাইলেন। জমি বিক্রির পূর্ণ বৈধতার জন্য ছোট ভাইয়ের সম্মতি বা স্বাক্ষর প্রয়োজন। পারিবারিক একটি বাটোয়ারা দলিল অনুযায়ী বড় ভাই চাইলে ছোট ভাই স্বাক্ষর দিতে আইনত বাধ্য থাকবে। এখন এই যে ক্রেতা যিনি মানে জয়, এখন যেটা করতে পারে, ক্রেতা বড় ভাইকে বাধ্য করতে পারেন যাতে করে ছোট ভাইয়ের কাছ থেকে প্রয়োজনীয় সম্মতি ও স্বাক্ষরটি নিয়ে দলিলটি সম্পন্ন করেন। বুঝছো জয় এবার? জি স্যার। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে এরকম যে আমি যখন বিক্রি করছি তখন বাকি দুইজনের সম্মতি লাগতো, বাট বাকি দুইজনের সম্মতি আমি নিই নাই। কিন্তু আমাদের ভিতরে একটা চুক্তি আছে যে যদি কেউ বিক্রি করে তাহলে বাকি দুজনের সম্মতি দেবে। তখন জয় করবে কি, জয় আমাকে বাধ্য করতে পারে যাতে করে বাকি দুজনের সম্মতিটা অ্যাকচুয়ালি নিয়ে আসা হয় এবং সাইনটা নিয়ে আসা হয় যাতে করে তুমি পারফেক্ট টাইটেল পাও। স্যার কত নাম্বার সেকশন পড়াচ্ছেন? সেকশন 18। ওকে, 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা খুবই মজার জিনিস, সেটা হলো মনে করো তুমি কারোর কাছে একটা প্রপার্টি বিক্রি করতে চাচ্ছ এবং বলছো যে প্রপার্টিটা নিষ্কণ্টক। কোন একটা জমি বিক্রি করবা এবং বলবা সেই জমিটা কি, তাকে বলছো যে ভাই জমিতে কোনো সমস্যা নেই, ভাই কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট নিষ্কণ্টক জমি, এখানে কোনো ধরনের সমস্যা নেই, তাই বলে তুমি কারো কাছে বিক্রি করছো। এন্ড বিক্রি করার পর দেখা গেল যে ওই জমিটা অ্যাকচুয়ালি মর্টগেজ দেয়া আছে কারোর কাছে। তাহলে কি করবে? যে লোক কিনছে
সে আমাকে বাধ্য করতে পারে যে ভাই ওই মর্টগেজটা আসে রিডিম করেন, রিডিম করে পারফেক্টলি আপনি নিষ্কণ্টক করে দেন আমাকে। বুঝছো জয়? জি স্যার। ঠিক আছে। স্যার আরেকবার একটু বলেন। এই যে দেখো এই পয়েন্টটা দেখো, বন্ধকি জমি দায় মুক্ত করা। ব্যাপার হচ্ছে বিক্রেতা যদি বলেন জমিটি নিষ্কণ্টক, কিন্তু পরে দেখা যায় জমিটি ব্যাংকে বা কারোর কাছে বন্ধক দেয়া আছে, তবে ক্রেতা বিক্রেতাকে বাধ্য করতে পারেন ওই বন্ধক ছাড়িয়ে জমিটি তাকে বুঝিয়ে দিতে। হ্যাঁ বুঝছো এবার টুম্পা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আর ডি নম্বর তো খুবই মজার। ডি নম্বরটা হচ্ছে এরকম, মনে করো কারোর সাথে তুমি একটা চুক্তি করছো, জয়ের সাথে মনে করো, ঠিক আছে টুম্পা? জয়ের কাছ থেকে মনে করো একটা জমি কিনবা। এখন জয় বলছে ভাই আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, আমি টাইটেল আছে, আমি ওনার জমির, আমি আপনাকে বিক্রি করতে পারবো, কোনো সমস্যা নেই, তুই আমার কাছে খালি টাকা দিবি, আমি তোকে জমি দিয়ে দেবো, বুঝাই দেবো। এখন জমি যেদিন বিক্রি করতে যাচ্ছ সেদিন দেখা যাচ্ছে যে জয়ের আসলে কোনো টাইটেলই নাই, জয় একটা ফ্রড। এখন তুমি তো অলরেডি কিছু টাকা তাকে দিয়ে দিছো, বায়না হিসাবে দিছো না? এখন এই যে স্যার টাকাটা, এটা কি হবে? এটা কি জয় রেখে দেবে? না স্যার, আমাকে ফেরত দিবে, আমি মামলা করে দিব না দিলে। তোমাকে ফেরত দেবে। এখন এই যে এটা সেকশন 18 এর ডি নম্বরে বলা আছে। এখন একটা ব্যাপার আছে এই জায়গাতে, সেটা হচ্ছে যে যদি জয় ওই বায়না টাকাটা ফেরত না দিতে চাই তাহলে কি হবে? এই কি হবে? স্যার মামলা করে দিব ওর ওর বিরুদ্ধে আমি, টাকা না হ্যাঁ দিলে। মামলা তো করে দিবা। মামলাটা আসলে কতদিনের মধ্যে করতে হবে সেটা তো একটা পয়েন্ট, তাই না জয়? জি স্যার। জি স্যার। হ্যাঁ সেটাই আমরা এখন দেখবো। লিমিটেশন অ্যাক্টে চলে যায় আমরা। এই যে দেখো লিমিটেশন অ্যাক্টে সেকশন 90 আর্টিকেল 97, ফর মানি পেইড আপন অ্যান এক্সিস্টিং কনসিডারেশন হুইচ ফরওয়ার্ড আফটারওয়ার্ডস ফেল। মানে তুমি টাকা দিছো, টাকা দেওয়ার পর ভাবছো যে ওই টাকার বিনিময়ে কিছু পাবা, কিন্তু দেখা যাচ্ছে যে পাওয়ার কথা ছিল ওইটা তুমি পাও নাই, তাহলে ওই টাকাটা তুমি ফেরত পাওয়ার জন্য 3 বছরের মধ্যে মামলা করতে পারো। স্যার নর্মালি তো মানি স্যুট 3 বছরের জন্যই হয়, তাহলে তো এটা আমরা একবারে বলতেই পারি যে তিন এটা মানি বছর সুটের কিন্তু হিসাবে, আমাদের কিন্তু মূলত আমাদের আর্টিকেল গুলো জানা দরকার। এটা মানি সুটের মতোই, বাট এটা 97 আলাদা করে স্পেসিফিক ভাবে বলেই দিছে। আচ্ছা স্যার। এটা মার্ক করে নিবা, ঠিক আছে? ঠিক আছে গাইস, বোঝা গেল? কি পড়া বুঝতেছো না বুঝতেছো না? জি স্যার, বুঝতেছি। ভেরি গুড। এই সোনিয়া মির্জা এত দেরি কেন আজকে, কইছিলেন? স্যার বাসায় আমার খেয়ালই ছিল না যে 8:30 বাজে গেছে, মানে সবাই ও মিলে একসাথে কথা বলতেছি, পরে হুট করে মনে পড়ছে আল্লাহ 8:30টার উপরে বাজে, আমি দৌড়ায় এসে পরে জয়েন করলাম। ফোন নিয়ে বসেছিলাম যে ক্লাসে জয়েন করব, হুট করে মেহমান আসছে বাসায়, আর মানে খেয়াল ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সমস্যা নেই, আমরা বেশি পড়ি নাই। 19 নম্বরে যাই। হ্যাঁ স্যার 18-র আগে কোন সেকশনটা পড়ছেন? 18 আগে আমরা একটু 16 দেখছি। 16তে আমরা যেটা আলোচনা করছি সেটা হলো যদি এমন কোনো চুক্তি হয় যে চুক্তিটা সেপারেট করা যায় একে আলাদা থেকে, তাহলে এর মধ্যে যদি এমন থাকে যে কিছু অংশ ভ্যালিড কিছু অংশ ভয়েড, তাহলে ভয়েড অংশটুকু বাদ দিয়ে ভ্যালিড অংশটুকু এনফোর্স করা যাবে। ঠিক আছে স্যার। ওকে। আর 18টা স্যার একটু সংক্ষেপে একটু বলেন। 18 তো আলোচনা করলাম, 4টা অংশ আলোচনা করলাম না 18তে? প্রথম অংশ হচ্ছে ফিডিং দ্য গ্রান্ট বাই স্টপেল। তারপরে পড়লাম হচ্ছে তোমার যে যদি কেউ, এই যে 2 নম্বরে হচ্ছে তোমার এমন কোনো ঘটনা যেখানে তোমার যে লোক বিক্রি করতেছে সে বিক্রি করার সময় বলছে যে আমার টাইটেল আছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, ও টাইটেলটা ক্লিয়ার করতে হলে আরো 2 জনের সাইন লাগে। তো তখন কি করতে পারে, যে ক্রেতা সে ওই বাকি 2জনকে সাইন করার জন্য বাধ্য করতে পারে। 3 নম্বরে দেখলাম হচ্ছে এমন কোনো সেল যেখানে বলা হয়েছিল যে জমিটা নিষ্কণ্টক, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না না এটা মর্টগেজ দেওয়া আছে কারোর কাছে, তখন যে লোক কিনছে সে বলতে পারে যে যেহেতু মর্টগেজ দিয়ে আছে মর্টগেজটা ছাড়াই দাও। আর 4 নম্বর হচ্ছে তোমার তুমি জমি কেনার জন্য টাকা দিচ্ছ, পরবর্তীতে দেখা যাচ্ছে যে টাকা তোমাকে যে দিছিলা ওই যে জমি তোমাকে সে দিতে পারতেছে না, বিকজ হি ইজ নট দ্য প্রপার ওনার। তখন কি হবে, তুমি টাকাটা ফেরত চাইতে পারো বা ফেরত পাবা বেসিক্যালি। আর যদি ফেরত না দেয় তখন তুমি 3 বছরের মধ্যে মামলা করতে পারবা, লিমিটেশন একটা আর্টিকেল 97 এ বলা আছে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে, এবার 19 নম্বর সেকশন যেটা বলতেছে পাওয়ার টু অ্যাওয়ার্ড স্যার। কম্পেনসেশন। হ্যাঁ বলো।
স্যার এই যে 97 এই আর্টিকেলটা কি স্যার পুরো 18 নম্বর সেকশনের জন্য নাকি স্যার শুধু ডি এর জন্য? না, 18 নম্বরের ডির জন্য, জি জি ডির ঠিক জন্য। আছে স্যার। তবে তবে মনে রাখতে হবে ডির জন্য কিন্তু সবসময় অ্যাপ্লাই হবে না। এখানে বলা আছে যদি তোমাকে টাকা ফেরত না দিতে চাইছে তখন তুমি আচ্ছা মামলা করবে, আর জি, টাকা ফেরত দিয়ে দিলে সমস্যা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার উনি যেটা বলতেছে সেটা হচ্ছে any person suing for specific performance of a contract may also ask for compensation for its breach either in addition to or in substitution for such performance। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি কোর্টে গিয়ে মামলা করছো যে একটা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট যেন হয়। মানে বেসিক্যালি ব্যাপার হচ্ছে বনি আমিন আজমিরি জাহান মিমের কাছ থেকে জমি কিনতে চাইছে। জমি কেনার সময় বনি আমিন বলতেছে যে তার জমিটাই লাগবে। আজমিরি জাহান মিম কি করছে, সে বলতেছে স্যার আমি জমি দিতে পারবো না, আমি যে টাকাটা নিয়েছিলাম ওই টাকাটা তাকে ফেরত দেবো। আদালতে গিয়ে বলতেছে মোহাম্মদ আদালত আমি তো টাকা নিছিলাম, টাকাটা আমি ফেরত দিয়ে দেবো, বাট জমি আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। কিন্তু বনি আমিন বলতেছে না না আমার টাকা লাগবে না, আমার ওই জমিটাই লাগবে, কারণ সে আমার সাথে চুক্তি করছে দুদিন আগে। তাহলে কি হয়েছে, এখানে ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়েছে, একটা কন্ট্রাক্টের ভায়োলেশন হয়েছে, চুক্তি ভঙ্গ হয়েছে। এন্ড এই চুক্তি ভঙ্গ হলে বনি আমিন যেটা করতে পারে সেটা হলো মামলা করার সময় ওই প্লেন্টের ভিতরে লিখে দিতে পারে যে আমার যদি চুক্তি ভঙ্গ হয় ওই চুক্তি ভঙ্গের সাথে চুক্তি ভঙ্গের কারণে আমাকে কম্পেনসেশনও দেয়া লাগবে। বুঝছো? এন্ড শুধুমাত্র টাকা ফেরত তুমি চাচ্ছ, টাকাটা তো এমনি কনসিডারেশন মানি, সেটা তুমি ফেরত পাবা। তার সাথে তুমি কি চাচ্ছ আরো, তুমি চাচ্ছ যে এটার কারণে যে আমার যে মনোদৈহিক কষ্ট, আমি চুক্তি করলাম তার সাথে, মানসিক কষ্ট, এটার জন্য কিছু কম্পেনসেশন আমাকে যেন দেয়া হয়। মানে আমার জমির দাম হচ্ছে 10 লক্ষ টাকা, আমি 2 লক্ষ টাকা দিয়ে চুক্তি করলাম, এখনো বলতেছে 2 লক্ষ টাকা ফেরত দিবে, কিন্তু আমি চাইতেছি না আমার 2 লক্ষর সাথে আরো 1 লাখ জরিমানা দিতে হবে, এরকম জরিমানা বা কম্পেনসেশন চাচ্ছ তুমি বেসিক্যালি। তুমি এখানে বলবা ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ আমার যে কষ্ট হয়েছে এই কয়দিনে, আমি তো হ্যাঁ হ্যাঁ বলছিলাম আমি তোমার সাথে জমি দেবো, এখন তো আমাকে নতুন আরেকজনের কাছে খুঁজতে হবে, ঝামেলা না অনেক? জি স্যার বুঝতে পারছি। ওকে, তো এটা তুমি চাইতে পারো, 19 এই কথাই বলা আছে বেসিক্যালি, 19 এই কথাই। এখন পয়েন্ট যেটা সেটা হলো যে কোর্ট কি করতে পারে। কোর্ট যদি দেখে if in such sort the court decides that কোর্টের কাছে মনে হয় specific performance ought not to be granted, মানে কোর্টের কাছে মনে হচ্ছে এখানে আসলে চুক্তি বলবৎ করা যায় না, চুক্তি বলবৎ করা যায় কি যায় না সেটা কোর্টের ডিসক্রিপশন না জয়? জি স্যার, কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার এটা। কোর্টের ডিসক্রিপশনারি পাওয়ার। ওকে, কোর্টের কাছে মনে হচ্ছে এটা চুক্তি, এখানে কোর্টের দেখতেছে এখানে একটা চুক্তি ছিল কিন্তু এখানে চুক্তিটা বলবৎ করা যাচ্ছে না, তখন কোর্ট যেটা করবে সেটা হলো, আচ্ছা কোর্ট যেটা করবে সেটা হলো এই যে দেখো, in any sense the court decides that specific performance ought not be granted but there is a contract between the parties which has been broken by the defendant and the plaintiff is entitled to compensation for that breach, তখন কোর্ট কি করবে, it shall award him compensation accordingly। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যখন মামলা করতেছো তখন ওই প্লেন্টের ভিতরে লিখে দিবা যে আমার যদি ব্রিচ হয় তাহলে যেন আমাকে কম্পেনসেশন দেয়া হয়। তো আদালত যদি দেখে এটা চুক্তি ছিল এবং ভায়োলেশন হয়েছে কিন্তু আমি এখানে কি করতে পারতেছি না, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দিতে পারতেছি না, তাহলে শুধুমাত্র যে টাকা ফেরত দেওয়ার কথা বলবো ইটস নট লাইক দ্যাট, সাথে কম্পেনসেশনের কথাও কোর্ট বলতে পারে, হ্যাঁ ঠিক আছে কম্পেনসেশন দিলাম, এবং বলতে পারে যে এই যে 2 লক্ষ টাকা ফেরত দেবা তার সাথে তাকে আরো 50,000 টাকা কি দেবা, ক্ষতিপূরণ দিবা। বুঝছো? জি স্যার। ওকে, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা। স্যার আবার কম্পেনসেশনটা তো কোর্ট নির্ধারণ করে দিবে, নাকি আমি যেটা চাবো সেটাই আমাকে কম্পেনসেশন আকারে দেওয়া হবে? না, তুমি চাইলে যেটা চাবা সেটাই যে দেবে ইটস নট লাইক দ্যাট, এটা কোর্টের ডিসকাশন কত টাকা কম্পেনসেশন দেওয়া উচিত তোমাকে। প্রথম কথা যেটা, তুমি তো তোমার বায়না অর্থ ফেরত পাবা, যেটা 18D তেই বলে দিছে। আরেকটা কাজ যেটা হবে সেটা হলো ওইটার ফলে তোমাকে কি দেবে, আরো কিছু টাকা কম্পেনসেশন দেবে। কারণ কি, কারণ হচ্ছে তুমি তো আশাই ছিলা যে ও তোমাকে জমি দেবে, কিন্তু জমি তো দিল না সে, এবং কোর্টের কাছেও মনে হয়েছে যে আসলে এখানে জমিটা দেয়া যায় না। তো তখন কোর্ট যেটা করবে সেটা হলো এটার পরিবর্তে তোমাকে কিছু কম্পেনসেশন দিয়ে দেবে, লামসাম অ্যামাউন্ট দেবে। বুঝতে পারছি ঠিক স্যার। আছে? আচ্ছা, এর পরের অংশটা বলতেছে এমন কোনো বিষয় যেখানে কোর্টের কাছে মনে হয় যে স্পেসিফিক পারফরমেন্স দেয়া যায় কিন্তু স্পেসিফিক পারফরমেন্স দিলেই তোমার, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে চুক্তি করছো তুমি, চুক্তি করার সময় বলছো যে জমি নেব, জয় বলছো টুম্পার কাছ থেকে জমি নেব, টুম্পা বলছে জমি দেবো, টুম্পা 2 দিন পরে বলতেছে জমি আমি দেবো না,
তখন জয় কোর্টে যাবে স্বাভাবিকভাবে, কোর্টে গেছে, কোর্টের কাছে গিয়ে মনে হচ্ছে কোর্ট দেখলো যে এখানে একটা চুক্তি আছে, চুক্তি ভায়োলেশন হয়েছে, এবং জয়কে আসলেই তোমার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেওয়া উচিত, তখন টুম্পাকে অর্ডার দেবে যে হ্যাঁ জমি দাও, আর জয় কি বলবে তুমি টাকা দাও। এটাকে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, চুক্তি বলবৎকরণ। ঠিক আছে, বাস্তবিকভাবে চুক্তি বলবৎকরণ। এটাই যদি হয়, কোর্টের কাছে মনে হয় হ্যাঁ চুক্তি বলবৎকরণ যায়, এরপরেও যদি কোর্টের কাছে মনে হয় চুক্তি বলবৎ করলেই শুধুমাত্র তোমার এখানে তোমার প্রতি জাস্টিস হবে না, ওই যে ব্রিজ করছে টুম্পা, এই ব্রিজের কারণে তোমার মনোদৈহিক কষ্ট হয়েছে, সেটাও কোর্ট বলতে পারে ঠিক আছে কিছু কম্পেনসেশন দিয়ে দাও। কারণ কি তুমি জয়কে কোর্টে আসতে বাধ্য করছো, তুমি যদি চুক্তি বলবৎ করতা তাহলে কি ওকে কোর্টে আসতে হতো? হতো না। এই যে ও কোর্টে আসলো, কষ্ট হয়েছে, কিছুদিন মানসিক প্রেশারের ভেতরে পড়ছে, এই জন্য তাকে কি করবা, তুমি চুক্তি বলবৎও করবা, সাথে কিছু কম্পেনসেশনও দিবা। তো এটাও হতে পারে। স্যার এখানে যদি কোনো পেপারস এর মাধ্যমে চুক্তিটা না হয়ে এমনি মৌখিক ভাবে চুক্তিটা হয়, তাহলে কি এটা অ্যাপ্লিকেবল হবে? আচ্ছা, মৌখিক চুক্তি হলে মানে সেটা আমি আমি জয়ের কাছ থেকে মানে জয়ের জমি দিব, ও টাকা দিছে কিন্তু এটার কোনো ডকুমেন্ট নাই, তাহলে এই মামলাটা কি করা যাবে? না, এটা তো একটু পরেই দেখতে পাবা, 21-এর যখন পড়বো তখনই দেখতে পাবা করা যাবে কিনা। আমি তোমাদের স্পেসিফিক ভাবে বলে দিই, সেটা হলো ইমুভেবল প্রপার্টি যদি বিক্রি করতে হয় কারোর কাছে, তাহলে তাকে কি করতে হবে, এটা রেজিস্টার্ড ডিড হতে হবে। আনরেজিস্টার্ড ডিডের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে জিনিসটা। সেল করো, গিফট করো, হেবা করো, লিজ করো, মর্টগেজ করো, যদি প্রপার্টিটা স্থাবর সম্পত্তি হয় তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করা লাগবে, মৌখিকভাবে কিছু হবে না। ওটা ওটা রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন 17 তো বলা আছে। আচ্ছা, আচ্ছা, এই যে জয় কোশ্চেন করলি না যে কিভাবে কম্পেনসেশন দেওয়া হবে, কম্পেনসেশন অ্যাওয়ার্ড এন্ড দিস সেকশন মে বি অ্যাসিস্ট ইন সাচ ম্যানার দ্য কোর্ট মে জি ডিরেক্ট। স্যার। কোর্টের কাছে যেরকম মনে হবে কোর্ট সেরকম করে দেবে। জি স্যার। বুঝা গেল? বুঝতে পারছি স্যার। ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটা মজার জিনিস দেখি, সেটা হলো এমন কোন সিচুয়েশন যেখানে আসলে কন্ট্রাক্টটা পারফরমেন্স করা ইম্পসিবল হয়ে গেছে। এই দেখো, দ্য সার্কামস্টেন্স দ্যাট দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিকাম ইনক্যাপেবল অফ স্পেসিফিক পারফরমেন্স ডাজ নট প্রিক্লুড দ্য কোর্ট ফ্রম এক্সারসাইজিং দ্য জুরিডিকশন কনফার্ড বাই দিস সেকশন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে তুই আর মনে কর জয় আর মারুফা একটা চুক্তি করছিস, ঠিক আছে, চুক্তি করার পর দেখা যাচ্ছে যে ওই যে পারফরমেন্সটা করার কথা ছিল মারুফার যে চুক্তিটা, আচ্ছা ব্যাপারটা হচ্ছে এরকম যে মারুফার কাছ থেকে তুই মনে কর আহ এই জিনিসগুলো চাইছিস, আচ্ছা মনে কর মারুফার কাছ থেকে কোনো স্পেসিফিক কিছু প্রোডাক্ট চাইছিস, ঠিক আছে জয়? জি ওকে, স্যার। ওকে, কিছু প্রোডাক্ট চাইছিস। এখন চুক্তি আজকে হয়েছে, চুক্তি মনে কর পারফরমেন্স করার কথা হচ্ছে আজ থেকে 6 মাস পর, বলা হচ্ছে আগামী 6 মাস পর তুমি আমাকে 10 লক্ষ টাকা, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিবা, তুমি এই প্রোডাক্টগুলো আমাকে ডেলিভারি করবা। এখন সরকার ইন দা মিন টাইম বলল যে এই ধরনের প্রোডাক্ট আজ থেকে বাজারে বিক্রি করা নিষিদ্ধ। তাহলে কি হয়ে গেল, মারুফা কি তোকে ওই জিনিসটা দিতে পারবে? ওর তো আইনত না দণ্ড স্যার। দেওয়া অপরাধ হয়ে যাবে। পারবে হ্যাঁ, না, ওটা দিতে পারবে না। পারবে না। এখন জয় কি করতে পারবে? জয় যেটা করতে পারবে, জয় কি কোর্টে গিয়ে বাধ্য করতে পারবে মারুফাকে? না স্যার। পারবে না। তো এই কন্ট্রাক্টটা ভয়েড হয়ে গেছে, ঠিক আছে, বিকজ অফ এটাকে বলে সেকশন 20। তোরা যদি কন্ট্রাক্ট ভালো করে পড়ে থাকিস তাহলে বুঝতে পারবি এটা কেন ভয়েড। এটা হচ্ছে সুপারভাইনিং ইম্পসিবিলিটি বলা হয় এটাকে, যে তোর হাতে তখন ছিল না আসলে যে ঘটনাটা কি ঘটে গেছে। তো তখন যেটা হবে সেটা হলো তুই তো টাকাটা ফেরত পাবি, সেকশন 18D তো দেখলি টাকা ফেরত পাবি। তার সাথে যেটা হবে সেটা হলো কোর্ট তোকে কিছু কম্পেনসেশনও দিতে বলতে পারে, মারুফাকে বলতে পারে যে আপনি ওকে কিছু কম্পেনসেট করে দেন কারণ ওর মনোদৈহিক ক্ষতি হয়েছে। বুঝছো? কিন্তু স্যার এটা তো ভয়েড হয়েছে সরকারের জন্য, তারপরেও কি কোর্ট ওকেই ক্লেম, মানে ওকেই হচ্ছে দায়বদ্ধতা করবে? হ্যাঁ, দায়বদ্ধ করতে পারে, এখানে বলে নাই যে করতে পারবে না, করতে পারে কোর্ট, কোর্ট মনে করলে এক্সারসাইজ করতে পারে, এখানে এই কথা বলা আছে। বুঝতে পারছি স্যার। কোর্ট ক্যান এক্সারসাইজ দ্য রাইট টু গিভ কম্পেনসেশন আন্ডার দিস সেকশন। ঠিক আছে? ওকে, ঠিক আছে।
তারপরে যাই আমরা একটু, হ্যাঁ 19 গেল তো, এবার 20। হ্যালো। জি স্যার। আচ্ছা 20 নম্বর সেকশনটা, এই উদাহরণটা একটু দেখলেই বুঝতে পারবে, আর আমার পড়ানো লাগবে না। জি স্যার, বুঝতে পারছি। এখন কাহিনী কি হবে? বুঝছো? কোনো কোয়েশ্চেন আছে এটা থেকে? না বুঝলে বলো কেউ। স্যার আমি বুঝতে পারছি স্যার। এই বাকিরা বুঝছো? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ শিমু বলো। স্যার সেটা হচ্ছে 19-এর যে এক্সপ্লেনেশনটা আপনি বললেন, আমি এটা আসলে বুঝি নাই ঠিক মতো। এক্সপ্লেনেশনটা বোঝো না? আচ্ছা আমি তাহলে না। এইখান থেকে দেখাই, বাংলা বোঝাই, তাহলে তুমি বাংলায় ভালো বুঝতে পারবে। আচ্ছা এই যে দেখো, ব্যাপার হচ্ছে যখন চুক্তিটি পূরণ করা আর সম্ভব নয়, মূল কথা মামলার মাঝপথে যদি চুক্তির বিষয়টি নষ্ট বা শেষ হয়ে যায়, তবুও আদালত ক্ষতিপূরণ দিতে পারেন। আচ্ছা এটা দেখো একটু উদাহরণ। জামিল একটি পেটেন্ট। পেটেন্ট মানে কি? এটা একটু কঠিন উদাহরণ, এই জন্য আমি এটা দিতে চাই নাই। পেটেন্ট মানে হচ্ছে তুমি মনে করো কোনো একটা জিনিস মেধা আবিষ্কার সত্ত্ব। করছো। হ্যাঁ তুমি একটা কোনো জিনিস আবিষ্কার করছো, তখন তুমি ওটা রেজিস্ট্রেশন করায় নিতে পারো যে আমি ছাড়া এই জিনিসটা আর যেন অন্য কেউ না বানাইতে পারে, অথবা বাজারে যদি ছাড়ে তারপরেও আমার নামে ছাড়া লাগবে, এটাকে বলে পেটেন্ট। পেটেন্ট করে নেওয়া কারণ নামে। তো মনে করো জামিল একটি পেটেন্ট কেনার জন্য চুক্তি করলো। পেটেন্ট কেনার জন্য মানে কি? মানে কোনো একজন ব্যক্তি কাছ থেকে সে কিনবে যে পেটেন্টটা, যে তার নামে পেটেন্ট আছে, সে বলবে যে আমার নামে করে দাও। ওকে। কিন্তু মামলা চলাকালীন ওই পেটেন্টের মেয়াদই শেষ হয়ে গেল। পেটেন্টটা ছিল মনে করো 30 বছরের জন্য টোটাল, যে 30 বছরের নামে এক্স নামের কোনো ব্যক্তি তার নামে পেটেন্ট করে রাখছিল, জামিন বললো আমার নামে করাই দাও, আমি কিনতে চাই। বাট মামলা চলতে চলতে বা দেখা যাচ্ছে যে ওই পেটেন্টের মেয়াদই শেষ হয়ে গেছে, 30 বছর ওভার হয়ে গেছে। তাহলে কি মামলার বিষয়বস্তু আর থাকে? কিছুই তো থাকে না। আলটিমেটলি পেয়ে কি করবা তুমি? লাভ হবে কোনো? কিছুই হবে না। এখন কথা হচ্ছে দেখো, এখন তো আর পেটেন্ট দিয়ে লাভ নাই। আদালত যেটা করতে পারে, বিক্রেতাকে আদেশ দেবেন যে জামিলকে যেন আর্থিক ক্ষতিপূরণ দেয়। আর্থিক ক্ষতিপূরণ মানে কি? যাতে করে কম্পেনসেশন দেয় কিছু, যে পেটেন্ট দেওয়ার দরকার নাই, টাকা ফেরত দিয়ে দাও, এই পেটেন্টের জন্য যত টাকা বায়না করছিল, আর তার সাথে তাকে কি দাও, একটু কম্পেনসেশন দাও। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। ওকে। আচ্ছা এবার 21-এ যাই। 21টা খুবই ইম্পর্টেন্ট সেকশন। 21 নম্বর সেকশন যখন আমরা পড়ছিলাম, তখন 12 নম্বর সেকশন পড়লাম না জয়? 12 নম্বরে টোটাল 4টা সিচুয়েশন আছে। এই 4টা সিচুয়েশন থাকলে কোর্ট কি করতে পারে? কোর্ট ক্যান গ্রান্ট স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট। পড়ছিলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা এটার সাথে 21 নম্বর সেকশনটা একটু মিলাই পড়তে হবে। কোর্ট কোন কোন ক্ষেত্রে তোমার স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দিতে পারে না? কন্ট্রাক্টস হুইচ ক্যান নট বি স্পেসিফিকলি এনফোর্সড। কোন কোন কন্ট্রাক্টকে স্পেসিফিক ভাবে বলবৎ করা যায় না, সেটা এখানে বলা আছে। দেখো, এ কন্ট্রাক্ট ফর নন পারফরম্যান্স অফ হুইচ কম্পেনসেশন ইন মানি ইজ অ্যান অ্যাডিকুয়েট রিলিফ। মানে প্রথম কথা যেটা, সেটা হলো যে এমন কোন চুক্তি যেটা আসলে টাকা দিয়ে, এই যে দেখো, এমন কোন চুক্তি যেটা ভায়োলেট হলে কি করা যায়? টাকা দিয়ে তোমার সেটা ক্ষতিপূরণ করা যায়। যদি এমন কোন চুক্তি হয় যা ভঙ্গ করলে টাকা দিয়ে সেই ক্ষতি পুরোপুরি পুষিয়ে দেওয়া সম্ভব, তবে আদালত কাজটির জন্য তাকে আর চাপ দেবে না, বলবে না যে ওইটাই করতে হবে। বোঝা গেল? স্যার আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা এটার সাথে তোর 12 নম্বরটা যদি মিলাই পড়িস তাহলে বুঝতে পারবি, নাহলে বুঝবে না।
এই যে দেখো, দেখো কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স এনফোর্সেবল, কখন কখন স্পেসিফিক পারফরমেন্স দেওয়া যেতে পারে। বলতেছে when the act agreed to be done is such that pecuniary compensation for non-performance would not afford adequate relief। সিতে বলছে না যে এমন কোনো ঘটনা যেখানে আসলে আর্থিক ক্ষতি, আর্থিক টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ করা সম্ভব না। টাকা দিয়ে কি যেটা ক্ষতিপূরণ করা সম্ভব না, তখন কি করতে হবে? তখন তুমি যার জন্য চুক্তি করছিলে সেটাই তোমাকে দেয়া হবে। এটা 12তে বলা হয়েছে না? জি স্যার। জি স্যার, 12তে হ্যাঁ, টোটাল 4টা বিষয় বলা হয়েছে স্যার, এর ভিতরে তার এটাও মধ্যে একটা একটা আছে। কি আছে? তার মধ্যে একটা আছে যে তুই কারোর কাছ থেকে কোনো চুক্তি করলে জিনিস নেওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা সে দিতে পারতেছে না, হ্যাঁ কিন্তু সে তোকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিলে আসলে আদালতের কাছে মনে হয় যে হ্যাঁ তুই পারফেক্টলি কি হতে পারিস, ক্ষতিপূরণ হয়ে যায়, তখন তো আদালত স্পেসিফিক পারফরমেন্স কন্ট্রাক্ট দেবে না। যদি না, এমন সিচুয়েশন হয়, এমন সিচুয়েশন যদি হয় যে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তোর আসলে ক্ষতিপূরণ করা সম্ভব না, তখনই শুধুমাত্র স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেবে। বুঝছিস? জি স্যার। হ্যাঁ, মানে তুই কারো কাছ থেকে জিনিস কিনছিস, তো ওই জিনিসটার বদলে জিনিসটা সে দিতে পারতেছে না। এখন জিনিসটা না দিতে পারলে আদালত তাকে ভাবতেছে যে আসলে জিনিস না দিলেও ও যদি টাকা পয়সা দিয়ে দেয় তাহলে জিনিসটা কি হয়ে যায়, শর্ট আউট হয়ে যায়। তাহলে আদালত তাকে আর বলবে না যে ওই জিনিসটাই দিতে হবে, চাপ দেবে না আদালত তখন তাকে আর। বুঝছো? আচ্ছা, বুঝতে এটা পারছি স্যার। উদাহরণটা দেখো। রহিম 1000 বস্তা চাল বিক্রির চুক্তি করলো, চাল বাজারে অন্য কোথাও পাওয়া সম্ভব। রহিম যদি চাল না দেয় তবে করিমকে চালের সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দিলেই চলবে। মানে ব্যাপার হচ্ছে এরকম যে রহিম 1000 বস্তা চাল বিক্রির চুক্তি করলো কারোর কাছে, চাল বাজারের অন্য কোথাও পাওয়া কিন্তু কি সম্ভব। তাহলে এখন রহিম যদি চাল না দেয় তাহলে তবে করিমকে চালের সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দিয়ে পুষাই দেবে তাকে। চাল দিতে পারতেছে না, কি করবে? টাকা দিয়ে দেবে, চালের পরিবর্তে সে ক্ষতিপূরণ দিয়ে দেবে। বুঝছো? চাল তো তুমি, রহিম তো চাইলে বাজারে অন্য জায়গায় থেকে চাল কিনে নিতে পারবে। এখন এই যে বাজারে যাতায়াতের যে খরচটা, এই যে তার দুদিন ধরে বসে থাকা, এই যে খরচটা, এই খরচটা আদালত বলবে জোরে দিয়ে দাও, ক্ষতিপূরণ দিয়ে দাও, আর বাকি কাজটা ও আর টাকা ফেরত দিয়ে দাও, অন্য জায়গা থেকে চাল কিনে নিক। বুঝছো? জি স্যার। ওকে। কিন্তু এই জিনিসটা যদি জমি হতো একটা, কি হতো? যদি একটা জমি হতো বা ইমুভেবল প্রপার্টি হতো, তাহলে কোর্ট কিন্তু এইরকম সিদ্ধান্ত নিত না। কোর্টের প্রাইমারি প্রিজাম্পশন এটা হতো যে টাকা দিয়ে ক্ষতিপূরণ করা সম্ভব না জমির ক্ষেত্রে। এটা পড়াইছি না 12তে আমি, জি জয়? স্যার। জি স্যার। এটা মনে রাখতে হবে যে যখনই জমির ক্ষেত্র চলে আসবে তখনই এটা মনে রাখতে হবে যে টাকা দিয়ে সাধারণত জমির ক্ষেত্রে ক্ষতিপূরণ করা সম্ভব হয় না। এটা কোর্ট ধরেই নাই। কিন্তু তুমি যদি অন্যভাবে কোর্ট কনভিন্স করতে পারো যে না টাকা দিয়েই এই জমির চুক্তি আমি কি করতে পারি, ক্ষতিপূরণ করতে পারি, তখন কোর্ট কনভিন্স হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখো, এটা দেখো, বলতেছে কন্ট্রাক্ট হুইচ রানস ইনটু সাচ মাইনিউট অর নিউমারাস ডিটেইলস or which is dependent on the personal qualification or volition of parties or otherwise from its nature is such that the court cannot enforce specific provisions of its material terms। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এমন কোন চুক্তি যেটা এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে জড়িত, ঠিক আছে, এত দেখো, ইটস জাস্ট মাইনিউট অর নিউমারাস ডিটেইলস, চুক্তির বিষয়বস্তু এত ডিটেইল যে আদালত নিজেই তোমার হচ্ছে বুঝতেছে না যে আসলে এখানে কিভাবে স্পেসিফিক পারফরমেন্স দেবো। তখন আদালত বলবে ভাই চুক্তি পারফরমেন্স করার দরকার নেই, টাকা ফেরত দাও, কিছু কম্পেনসেশন দিয়ে দাও। অথবা হুইচ ইজ সো ডিপেন্ডেন্ট অন দ্য পার্সোনাল কোয়ালিফিকেশন অর ভলিউশন অফ পার্টিস। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, মনে করো আজমেরি জাহান মিম এক্স নামের ব্যক্তির সাথে বিয়ের একটা চুক্তি করছে, ঠিক আছে? আজমেরি জাহান মিম বলছে যে তোমার সাথে আমি বিয়ে করব, চলো আমরা একটা কন্ট্রাক্ট করি। এই সময় হতো, একসময় ইংল্যান্ডে যখন ইংরেজরা যখন এখানে শাসন করতো, বা ইংল্যান্ডে এখনো আছে এই জিনিসটা, বিয়ের চুক্তি আগে থেকে করে রাখা, এঙ্গেজমেন্ট করে রাখা, ঠিক আছে? আমাদের দেশেও এঙ্গেজমেন্ট আছে, বাট এঙ্গেজমেন্ট ভেঙে দিলে কি কোনো ক্ষতি হয়, আই মিন কোন ধরনের ইয়ে হয়, ক্রিমিনাল অফেন্স হয় না, বাট ইংল্যান্ডে এই জিনিসটার অফেন্স হয়। এখন কথা হলো যে আজমেরি জাহান মিম মনে করো কারোর কাছ থেকে চুক্তি করছে যে আমি তোমার সাথে বিয়ে করব, চলো, ওকে, ভালো কথা। এখন আজমেরি জাহান মিম যদি কিছুদিন পরে বলে যে আমি বিয়ে করব না, কোর্ট তার তার যে উড বি হাজবেন্ড, সে কোর্টে গিয়ে আজমেরি জাহান মিমকে বলতে পারে, কোর্টে গিয়ে কি বলবে, ওকে কোর্টকে বলতে পারে যে ওকে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট করা বাধ্য করেন,
এটা পারবে না, বুঝছো? এটা পারবে না, কারণ এটা আসলে মিমের টোটাল ভলিউশন, ভলিউশন মানে কি, তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। সে কাকে বিয়ে করবে না করবে না এটা তার পার্সোনাল বিষয়, এটা কোর্ট এনফোর্স করতে পারে না, বুঝছো? তো এই সব চুক্তি কি হবে না, বলবৎ হবে না। কোর্ট যেটা বলতে পারে সর্বোচ্চ সেটা হলো, ওর তো মানবদায়ী ক্ষতি হয়েছে, ওকে কিছু কম্পেনসেশন দিয়ে দাও। এই বুঝে গেল জয়? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, আবার এই যে দেখো, কোয়ালিফিকেশন, পার্সোনাল কোয়ালিফিকেশনের উপরে যে জিনিসগুলো ডিপেন্ড করে, অন দ্য পার্সোনাল কোয়ালিফিকেশন অফ এনি পার্সন। কোয়ালিফিকেশন মানে কি, যোগ্যতা, যোগ্যতা না? আচ্ছা, মনে করো কোনো একজন ব্যক্তি কারোর সাথে চুক্তি করলো যে আপনি আমার কনসার্টে গান করবেন, ঠিক আছে? কি করবেন? আমার কনসার্টে আগামী 11 তারিখে গান করবেন, আগামী আগামী 21 তারিখে গান করবেন, টাকাও অ্যাডভান্স করে দিছে। এখন ওই গায়ক যদি বলে যে আমি গান করব না ওই দিন, তুমি কোর্টে গেলা, কোর্টে গিয়ে কোর্টকে বললা যে ও ও যে গান করতে চাচ্ছে না, ও আমাকে বাধ্য করে নরে গান যেন আমার এখানে এসে করে। কোর্ট এটা করতে পারবে না, কারণ এটা তার পার্সোনাল কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে। সে যদি গান না করে, দুনিয়ার আর কাউকে দিয়ে তুমি গান করাই নিতে পারো, সমস্যা নেই, আরেকজনকে দিয়ে করাও, বাট তাকে তুমি তার পার্সোনাল কোয়ালিফিকেশনের উপরে কি করতে পারবে না, বাধ্য করতে পারবে না। সে কি করতে পারে, তোমাকে সর্বোচ্চ কম্পেনসেশন দিতে পারে, যে আমি আসতে পারতেছি না, অ্যাডভান্স ফেরত দিলাম, কিছু টাকা দিয়ে দিলাম, বুঝছো জয়? বুঝতে পারছি স্যার, মানে তার তবে একটা মজার ইচ্ছার ব্যাপার বিরুদ্ধে আছে, সে করবে। বুঝি না। মানে কেউ যদি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে না চায়, তো সেই ক্ষেত্রে কোর্ট বলতে পারে যে এটা কম্পেনসেশন দিয়ে আপনারা মিটমাট করে নেন। হ্যাঁ, মিটমাট করেন, তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা একটু মনে রাখবা সবসময়। এছাড়া একটা, সেটা হলো 12 নম্বর সেকশনটা আমরা একটু দেখি। হ্যাঁ, 12 নম্বর সেকশন যখন পড়তেছিলাম তখন একটা ইয়ে আছে, একটা উদাহরণ আছে, দেখো এই উদাহরণটা দেখো। এ কন্ট্রাক্টস উইথ বি, এ কন্ট্রাক্টস উইথ বি টু পেইন্ট এ পিকচার অফ বি। দেখো পিকচার, ছবি আঁকাও তো তোমার একটা কারোর পার্সোনাল কোয়ালিফিকেশন, তাই না? পার্সোনাল জি স্যার। কোয়ালিফিকেশন না? জি ওকে, স্যার। এ কন্ট্রাক্টস উইথ বি টু পেইন্ট এ পিকচার অফ বি, বির সাথে চুক্তি করলো যে আপনি আমার একটা ছবি আঁকাই দেবেন, ঠিক আছে? ও বললো আমি 1000 টাকা দেবো, ছবিটা আঁকায়ও ফেলছে। কি করা হয়েছে, ছবিটা অলরেডি আঁকা হয়ে গেছে। আঁকার পরে বি বলতেছে আমি আর দেবো না, জমিটা ছবিটা কি করবো না, আমি আর ডেলিভারি করবো না। দেখো এই জিনিসটা কি এখন আর পার্সোনাল কোয়ালিফিকেশনের উপরে ডিপেন্ড করতেছে? না স্যার, এটা একটা এখন করতেছে না। প্রপার্টিতে রূপান্তর হয়ে গেছে। এক্স্যাক্টলি, এটা এখন একটা প্রপার্টিতে রূপান্তর হয়ে গেছে। এই সময় স্পেসিফিক পারফরমেন্স দেওয়া যাবে, কিন্তু আঁকার আগ পর্যন্ত এটার পার্সোনাল কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ডেন্ট থাকে, তখন কিন্তু স্পেসিফিক পারফরমেন্স দেওয়া যাবে না। বুঝতে এই পারছি বুঝছো স্যার। বাকিরা? বাকিরা বুঝছো নাকি? স্যার বুঝতে পারছি জি স্যার। ভেরি গুড, বুঝলেই হবে। আচ্ছা, এ কন্ট্রাক্ট দ্য টার্মস অফ হুইচ দ্য কোর্ট ক্যান নট ফাইন্ড উইথ রিজনেবল সার্টেনিটি। ব্যাপার হচ্ছে কোর্ট নিজেই বুঝতেছে না আসলে এখানে কন্ট্রাক্ট আছে কি নাই, তখন নিশ্চয়ই বলবৎ করবে না। আচ্ছা, কন্ট্রাক্ট হুইচ ইজ ইন ইটস নেচার রিভোকেবল। আচ্ছা, এটা একটু মজার ব্যাপার, একটু দেখো। বলতেছে কন্ট্রাক্টটা এমন যেটা যে কোনো সময় কি করা যেতে পারে, রিভোক করা যেতে পারে। একটা উদাহরণ দিয়ে বলি তোমাদের, সেটা হচ্ছে তোমরা যদি কোনো পার্টনারশিপ সম্পর্কে তোমাদের আইডিয়া থাকে, পার্টনারশিপ হচ্ছে কিরকম, পার্টনারশিপ মানে হচ্ছে তোমার একাধিক ব্যক্তি যখন একসাথে হয়ে তারা কোনো ধরনের বিজনেস করার চিন্তা করে, পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে? অংশীদারি বিজনেস যেটাকে বলে। এখন এই অংশীদারি বিজনেসের অনেক সময় টার্ম ফিক্স করা থাকে না, মানে এটা নর্মালি ফিক্স করা থাকে যে আমরা আগামী 7 বছরের জন্য অংশীদারি বিজনেস করবো, আমরা আগামী 5 বছরের জন্য অংশীদারি বিজনেস করবো, ওকে। কিন্তু কিছু কিছু বিজনেস আছে, মানে কিছু কিছু অংশীদারি বিজনেস আছে যেখানে তারা নির্দিষ্টভাবে টার্ম ফিক্স করে নাই। এই জয় মনে করো, সাইম আলী খান, তারপরে সোনিয়া মির্জা, সুমাইয়া শিমু, এসবিএস মিম, এরা সবাই সিদ্ধান্ত দিল যে আমরা পার্টনারশিপ বিজনেস করবো, কিন্তু ওরা ফিক্স করে নাই যে কতদিন ধরে করবে। তাহলে এই ধরনের পার্টনারশিপ বিজনেস যে কোনো সময় যে কোনো পার্টি, একজন ব্যক্তি পুরোপুরি ডিসলভ করে ফেলতে পারে। এটাকে বলে পার্টনারশিপ অ্যাট উইল। উইল মানে কি, ইচ্ছা, কারোর ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট পুরোপুরি জিনিসটা। তো এই ধরনের চুক্তিগুলো কি, এই ধরনের চুক্তিগুলো হচ্ছে রিভোকেবল ইন নেচার, যে কোনো সময় রিভোক করা যায়। তো এই ধরনের চুক্তি কি হবে না, কোর্ট বাস্তবায়ন করবে না। কারণ কি, তুমি বাস্তবায়ন করতে গিয়ে মামলা করছো, অলরেডি আরেকজন কি করছে, রিভোক করে ফেলছে, চুক্তি বাতিল করে ফেলছে, পারে, কারণ এখানে নির্দিষ্ট টাইম ফিক্স করা নাই। এই জন্য কোর্ট কি করবে না, এই ধরনের জিনিসে হাত দেবে না, তুমি কোর্টে গিয়ে কোনো রেমেডি পাবা না। বুঝছো জয়?
বুঝতে পারছি স্যার। স্যার আরেকবার আচ্ছা একটু বুঝান। আরেকবার বুঝাই দেবো টুম্পা? জি স্যার, জি স্যার আচ্ছা বুঝাই দেওয়া লাগবে। আচ্ছা, কিছু কিছু চুক্তি থাকে যেসব চুক্তিগুলো আসলে রিভোকেবল, মানে যে কোনো সময় বাতিল করা যায় চুক্তিটা। এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে এরকম যে পার্টনারশিপ গুলো যে করা হয়, এমন কোনো পার্টনারশিপ যেখানে কোনো টার্ম ফিক্স করা নেই কতদিন ধরে তোমরা পার্টনারশিপ চালাবা। তো এইটা একটা, এই উদাহরণ এরকম রিভোকেবল চুক্তির উদাহরণ। তো এই মনে করো টুম্পা এবং 10 আদার্স সবাই মিলে একটা পার্টনারশিপ বিজনেস খুলছে, কিন্তু তারা ঠিক করে নাই যে কতদিন পর্যন্ত আমাদের পার্টনারশিপ বিজনেসটা চলবে। তো তার মানে আজকেও আমি বাতিল করতে পারি, কালকেও বাতিল করতে পারি, পরশুদিনও আমি বলে বলে দিতে পারি পার্টনারশিপ বিজনেস ডিসলভ। পারি না? পারি। জি স্যার তো পারি। যেহেতু আমি পারি এই জন্য তোমার এটা একটা রিভোকেবল ইন নেচার কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা যে কোনো সময় বাতিলযোগ্য কন্ট্রাক্ট, যে কোনো সময় বাতিল করা যায়। এই জন্য এই কন্ট্রাক্ট নিয়ে যদি আমি কোর্টে যাই যাতে করে এনফোর্স করা হয় স্পেসিফিক ভাবে, কোর্ট এখানে কোনো ধরনের কি করবে না, ইন্টারফেয়ার করবে না। কোর্ট বলবে এ তো যে কোনো সময় বাতিল হইতে পারে, আমি অলরেডি প্রসেস শুরু করছি, তার মধ্যেই চুক্তি বাতিল করে দিতে পারি কেউ, তাহলে আমার লাভ আছে ডিগ্রি দিয়ে করো। এই জন্য কোর্ট স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেবে না এখানে। বুঝছো? জি স্যার এবার বুঝতে পারছি। ওকে। পরেরটা হচ্ছে এ কন্ট্রাক্ট মেড বাই ট্রাস্টিস ইদার ইন এক্সেস অফ দেয়ার পাওয়ার্স ইন ব্রিচ অফ দেয়ার ট্রাস্ট। আচ্ছা এটা খুব মজার মজার ব্যাপার হচ্ছে এরকম, মনে করো জয় একটা ট্রাস্ট ক্রিয়েট করছে, জয়ের মনে করো 10 বিঘা সম্পত্তি আছে। জয় বলছে যে এই 10 বিঘা সম্পত্তি থেকে 10 বিঘা সম্পত্তি থেকে তোমার এক্স নামের কোনো ব্যক্তিকে বলছে আপনি আমার ট্রাস্টি, আপনি একটা কাজ করবেন, এখান থেকে আপনার কাজ হবে প্রতি বছর 50,000 টাকা, এখান থেকে যে ইনকাম হচ্ছে তার থেকে 50,000 টাকা কি করবেন, 50,000 টাকা একটা মসজিদে দান করবেন অথবা একটা মন্দিরে দান করবেন। জয় বলছে মন্দিরে দান করবে, ঠিক আছে। এখন ওই লোক করছে কি, ওই লোক 50,000 টাকা না দিয়ে সে 60,000 করে দেওয়া শুরু করছে মন্দিরে। তাহলে তার এক্সেস কতটুকু গেছে বলতো, তার পাওয়ার কতটুকু ছিল? 50,000 পর্যন্ত 10,000 টাকা এক্সট্রা দিছে না, সে এক্সেস করছে না। এক্সট্রা। জি স্যার। এই 10,000-এর ক্ষেত্রে স্পেসিফিক পারফরমেন্স হবে না, বাকিটুকুর জন্য হবে। স্যার এইটুকুনি বুঝছো? বুঝতে পারলাম না। মানে ব্যাপার হচ্ছে এরকম, এটা ক্লাস নোট থেকে দেখো বুঝতে পারবে। এই যে দেখো, এটা দেখো, ট্রাস্টিদের ক্ষমতার বাইরে কাজ। ট্রাস্টি তো বোঝো কে, ট্রাস্টি তার ক্ষমতার বাইরে কাজ করছে। ট্রাস্টিরা যদি তাদের ক্ষমতার বাইরে গিয়ে বা বিশ্বাস ভঙ্গ করে কোনো চুক্তি করে, উদাহরণ, একজন ট্রাস্টিকে ক্ষমতা দেওয়া হয়েছে সে 7 বছরের জন্য জমি ভাড়া দিতে, কিন্তু তিনি 20 বছরের জন্য ভাড়া দেওয়ার চুক্তি করলেন, এই চুক্তিটাকে কি করা যাবে না, কার্যকর করা যাবে না। বুঝছো? মনে করো ওই ট্রাস্টিকে বলছিলাম আমি 7 বছরের জন্য ভাড়া দেবে, কিন্তু সে করছে কি, সে 20 বছরের জন্য ভাড়া দেওয়ার চুক্তি করছে। কার কাছে? এক্স নামের কোনো ব্যক্তির কাছে ভাড়া দেবে। এখন ওই এক্স নামের ব্যক্তি কোর্টে গিয়ে ওই ট্রাস্টিকে বাধ্য করতে পারে না যেন সে কি করবে, 20 বছরের জন্য যাতে ভাড়া দেয়। কারণ কি, সে তার পাওয়ার এক্সেস করছে। সে সর্বোচ্চ 7 বছরের জন্যই ভাড়া দিতে পারবে, এবং ওই চুক্তিতে সর্বোচ্চ 7 বছর পর্যন্তই কি হবে, এক্সিকিউটেড হবে। বাকি 20 বছর পর্যন্ত কি করা যাবে না, বলবৎ হবে না। বুঝছো জয় এবার? মানে হচ্ছে স্যার, মানে হচ্ছে যদি ট্রাস্টি তার ক্ষমতার বাইরের বেশি যে কাজটুকু করবে, সেই বেশি কাজের জন্য আমরা সেটাকে বলবৎ করতে পারবো না, কিন্তু পারবো না। যেইটুকুনি তাকে পাওয়ার দেওয়া হয়েছে সেইটুকুনির জন্য আমরা বলবৎ করতে পারবো। ইয়েস, দ্যাটস ইট, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা বুঝতে হলে তোদের একটু কোম্পানি একটা আলাপ লাগবে। এই জিনিসটা বুঝতে হলে একটু কোম্পানি একটা জিনিস বোঝা লাগবে, সেটা হলো কোম্পানির, আচ্ছা কোম্পানির ক্ষমতার বাইরের কাজ, আল্ট্রা ভাইরাস চুক্তি যেটাকে বলা হয়। মনে কর কোনো একটা কোম্পানি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার বাইরে গিয়ে চুক্তি করলো। মনে কর কোম্পানি যে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন থাকে না, এমওএ বলা হয়, কোম্পানি পড়ছো না তোমরা সবাই? দেখবা জি প্রতিটা স্যার, কোম্পানি, এওএ আর হচ্ছে এমওএ। হ্যাঁ, একটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন থাকে, একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকে। এমন একটা কোম্পানি তৈরি করা হয়েছে, সেটা বলছে যে আমরা হচ্ছে আইসক্রিম তৈরি করব, একটা আইসক্রিমের কোম্পানি তৈরি করছো। এখন আইসক্রিমের কোম্পানি করছে কি, সে হচ্ছে তোমার ফুটবল তৈরি করা শুরু করছে, ফুটবল তৈরি করে কারোর সাথে চুক্তি করে ফেলছে অলরেডি যে আমি ফুটবল বিক্রি করব। এখন এই যে চুক্তিটাকে, এটা কি বলবৎ করা যাবে? বলবৎ করা যাবে না। কারণ কি, সে তার কোম্পানির মেমোরেন্ডামের বাইরে গিয়ে কাজ করছে, আল্ট্রা ভাইরাস কাজ করছে। বুঝছো?
এই যে দেখো, কোম্পানি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার বাইরে গিয়ে একটি রেল কোম্পানি, রেল তৈরি করার কোম্পানি, সে বলছে যে আমি রেলের পার্টি তৈরি করব, যদি তুলা বা টেক্সটাইল মিল তৈরি করার জন্য জমি কেনার চুক্তি করে। বেসিক্যালি কোম্পানিটার কাজ ছিল রেলের পার্টি তৈরি করবে। এখন সে করছে কি, সে রেলের সাথে কোনো রিলেটেড কোনো কিছু না, সে হচ্ছে তুলার একটা টেক্সটাইল মিল তৈরি করবে, এই জন্য জমি কেনার জন্য কারো কাছ থেকে চুক্তি করছে। এই চুক্তিটা বাস্তবায়ন করা যাবে না, বুঝছো? এই বুঝছো না বোঝো নাই? স্যার বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছো। আমার টাইম ওভার হয়ে যাচ্ছে, আমি তোমাকে আরেকটা লিঙ্ক দিচ্ছি। সেকশন, ঠিক আছে? এই সরি, 21 নম্বর সেকশনে বুঝছো না তোমরা কোন কোন ক্ষেত্রে দেয়া যাবে না? জি স্যার। বুঝছো? আর বাকি যে পয়েন্টগুলো আলোচনা করি নাই আমি 21-এর, ওগুলো একটু নিজে নিজে দেখে নিই, এমনি বুঝবা তোমরা বেসিক জিনিস। এই যেমন এমন কোন চুক্তি যেটা আসলে এমন কন্টিনিউয়াসলি 3 বছরের বেশি সময় ধরে চুক্তি চলতে থাকে, সেসব ক্ষেত্রে দেবে না। আচ্ছা, আর এমন কোন চুক্তি, এই যে দেখো, এমন কোন চুক্তি যেটা সাবজেক্ট ম্যাটার, মানে তুমি যেটা নিয়ে চুক্তি করছো, মনে করো তুমি আর আমি চুক্তি করছি আমাকে একটা বাড়ি দিবা, ঠিক আছে? বললাম যে এই বাড়িটা আমি কিনবো, তুমিও চুক্তি করছো বাড়িটা বিক্রি করবা, কিন্তু দুই পক্ষ ঠিক ভাবছি যে বাড়িটা আছে আর কি, কিন্তু দেখা যাচ্ছে যে চুক্তি হওয়ার আগেই বাড়িটা ইনএক্সিস্টেন্ট ছিল, মানে বাড়িটা যে নেই এটা আমরা জানি না। বেসিক্যালি বাড়িটা ঝড়ে ভেঙে গেছে গতকাল রাতে, আমরা জানিই না যে গতকাল রাতে বাড়ি টাড়ি উড়ে গেছে, বাট সকালবেলা আমরা চুক্তি করছি যে আমরা বাড়ি বিক্রি করবো, বাড়ি কিনবো। এই বাড়ি কি চুক্তি বলবৎ হবে? হবে না, কারণ কি, এটা ইনএক্সিস্টেন্ট জিনিস। বাট আমরা দুজনেই ভাবছিলাম কি আছে, বাড়ি আছে, বুঝছো? মানে স্যার চুক্তি করার সময় ম্যাটেরিয়াল এক্সিস্টেন্ট ছিল কিন্তু পরবর্তীতে আর নাই, না না সেই না, ক্ষেত্রে। চুক্তি করার সময় ছিল না ম্যাটেরিয়াল এক্সিস্টেন্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। উদাহরণগুলো দেখো একটু। 21-এর এটা পড়ে আমরা আজকে মোটামুটি র্যাপ আপ করি, ঠিক আছে? আচ্ছা, এনি কি বলতেছে, নট রেজিস্টেড এনিথিং contained in any other law for the timing in force, no contract for sale of immovable property can be specifically enforced. কন্ট্রাক্ট ফর সেল মানে কি জয়? স্যার বিক্রির জন্য যে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ফর সেল মানে হচ্ছে তোমার বায়না চুক্তি। ও আচ্ছা। বায়না চুক্তি। আচ্ছা, আমি একটু জিনিস তোমাদের একটু বুঝাই। মনে করো তুমি কারো কাছ থেকে একটা জমি কিনবা, জমি কেনার আগে তুমি একটা তার কাছ থেকে বায়না চুক্তি করতে পারো, যাতে করে সে আরেক জায়গায় বিক্রি না করে দেয়, বুঝছো? এটাকে বলে বায়না দলিল। এখন এই বায়না দলিলটা কি রেজিস্ট্রেশন করা লাগবে কিনা, এটা একটা প্রশ্ন। মূল যে দলিল, কন্ট্রাক্ট অফ সেল যেটা পরে হবে, সেটা তো রেজিস্ট্রেশন করা লাগবেই। এখন প্রশ্ন হলো বায়না দলিল রেজিস্ট্রেশন করা লাগবে কিনা, ঠিক আছে? আইন কি বলতেছে, এটা 2005 সালের 1 তারিখ থেকে, জানুয়ারির, এই জিনিসটা অ্যামেন্ড করা হয়ে তোমার যুক্ত করা হয়েছে এই 21-এর যেটা, হ্যাঁ, এই দেখো জুলাইয়ের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেবল, হ্যাঁ, উইথ ইফেক্ট ফ্রম জুলাইয়ের 1 তারিখ 2005। বুঝা গেল? তো এখানে enforced, কোনো কন্ট্রাক্ট ফর সেল কি করা যাবে যদি না কি করা হয়, দ্য কন্ট্রাক্ট ইজ রাইটিং এন্ড রেজিস্টার্ড। তার মানে কি করতে হবে, প্রথমত তোমার এটা লিখিত চুক্তি হতে হবে এবং সেটা কি করতে হবে, রেজিস্ট্রেশন হতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ কনসিডারেশন অফ দ্য কন্ট্রাক্ট ইজ ডিপোজিটেড ইন দ্য কোর্ট এট দ্য টাইম ফর ফাইলিং দ্য সুট ফর স্পেসিফিক পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। কি করতে হবে, তুমি যত টাকা তাকে দিছো, ওই বাকি যে টাকাটা, পুরো টাকাটাই কোর্টে কি করতে হবে, জমা দিতে হবে তোমাকে, চুক্তি বলবৎ করতে হলে, বুঝছো? এমন না যে তোমার, আচ্ছা উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে।
এই যে জমির দাম 50 লক্ষ টাকা, করিম 10 লক্ষ টাকা বায়না দিয়েছেন। এখন রহিম যদি জমি রেজিস্ট্রি না দেয় এবং করিম মামলা করতে চান, তবে তাকে মামলা করার সময়ই বাকি 40 লক্ষ টাকা আদালতে জমা দিয়ে তার রিসিট দখিল করতে হবে। টাকা জমা না দিলে আদালত মামলাটি গ্রহণই করবেন না। ইফেক্টিভ ফ্রম, আচ্ছা এটা 1 জানুয়ারি 2005 লেখা আছে, এটা 5 জুলাই 2005 হবে। ঠিক আছে জয়, বোঝা গেল? স্যার আবার একটু স্যার বুঝাই এটা দিতেন আরেকবার যদি। যদি একটু বলে দিতেন। আচ্ছা আমি আরেকবার বুঝাই দিই। আগে 2005 সালের আগে তোমার এই বায়না দলিল রেজিস্ট্রেশন করা লাগতো না। ঠিক আছে, বায়না দলিল রেজিস্ট্রেশন করা লাগতো না। এখন ব্যাপার হচ্ছে বায়না দলিল রেজিস্ট্রেশন করলাম, মনে করো আমি আর তুমি একটা বায়না দলিল রেজিস্ট্রেশন করলাম। বায়না দলিল রেজিস্ট্রেশন করে আমি যেটা করলাম সেটা হলো, দুদিন পরে বললাম যে আমি আসল চুক্তি বুঝতেছো তো তুমি, মেইন যে চুক্তি, বায়না দলিল রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন মেইন চুক্তি মানে কি, কন্ট্রাক্ট ফর সেল, এই কন্ট্রাক্ট অফ সেল যেটা, ওইটা আমি তোমাকে রেজিস্ট্রেশন করে দিচ্ছি না। আমি অলরেডি বায়না দলিল করছি, রেজিস্ট্রেশনও করছি, কিন্তু মেইন যে দলিল সেটা আমি তোমাকে করে দিচ্ছি না। বায়না দলিলের ভিতরে লেখা থাকে না যে এত তারিখের ভিতরে তোমাকে আমি দলিল করে দেবো, তুমি আমাকে টাকা দিবা, এটাই তো লেখা থাকে বায়না দলিলে। তো বায়না দলিল করছি, রেজিস্ট্রেশনও করছি, সবই করছি, কিন্তু আমি তোমাকে কি করতেছি না, তোমাকে মেইন যে দলিল সেটা করে দিচ্ছি না, বা কন্ট্রাক্ট অফ সেলটা করে দিচ্ছি না। তখন তুমি কোর্টে যাইতে পারো, কোর্টে গিয়ে বলতে পারো এই আমার কাছে দেখেন বায়না দলিল আছে এবং এটা রেজিস্ট্রেশন করা হয়েছে, আপনি আদালতে, আমি অলরেডি তাকে 50 লক্ষ টাকার ভিতরে 10 লক্ষ টাকা দিছিলাম, এবং এখন আমি কি করতেছি, বাকি 40 লক্ষ টাকা জমা দিচ্ছি, ওকে বলেন ও যেন রেজিস্ট্রেশন করে দেয়। বুঝছো? তার মানে যদি হচ্ছে স্যার আমি বায়না দলিলটা রেজিস্ট্রেশন না করি, তো সেই ক্ষেত্রে আমি আর ইটা করতে পারবো না, স্পেসিফিক পারফরমেন্সটা করতে পারবো না বা পাবা না, চাইতে পারবো না। অবশ্যই এই জন্যই বলতেছি, যদি বায়না করো, তুমি বায়না করা লাগবে এমন না, তুমি যদি বায়না করো তাহলে সেই বায়না দলিলের উপর ভিত্তি করে তুমি যদি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চাও, তাহলে তোমাকে অবশ্যই ওই বায়না দলিলটাকে রেজিস্ট্রি করাইতে হবে। বুঝছো? সবসময় যে বায়না দলিল করতে হবে এমন কোনো কথা নেই, তুমি সরাসরি সেল ডিড করতে পারো, রেজিস্ট্রেশন করতে পারো। সেটা যদি কেউ ভায়োলেট করে তখন তুমি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের জন্য কোর্টে যেতে পারো। বাট তুমি অলরেডি বায়না দলিল করছো কারোর সাথে, তাহলে তোমাকে কি করতে হবে, ওইটা রেজিস্ট্রি করাইতে হবে। রেজিস্ট্রি করে যত টাকা থাকে দিছো বায়না করে, বাকি যে অ্যামাউন্টটা সেটা কোর্টে জমা দিয়ে তারপর হচ্ছে মূল দলিলের রেজিস্ট্রেশন চাইতে হবে। সেলের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না, শুধুমাত্র সেলের ক্ষেত্রে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, বাকিরা বুঝছো? বনিয়ামিন? জি স্যার। ওকে, ঠিক আছে, আজকে স্যার এটা এতটুকুই থাক। ফার্স্ট হ্যাঁ বলো। এটা 1 জুলাই 2005 বললেন না? হ্যাঁ 5 জুলাই 2005, এটা ঠিক করে নিও, আমার এই নোটে একটু ভুল আছে, 5 জানুয়ারি দিছি আমি। ঠিক আছে, আরেক জায়গায় নোটে ভুল আছে, সেটা হচ্ছে এই যে এইটা, 18 এজ, এটা হ্যাঁ, এটা হচ্ছে 155 হবে না, এটা হবে 115। ঠিক আছে, এটা একটু তোমরা ঠিক করে নিও। 115 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট, এস্টপেল নিয়ে কথা বলা আছে, ওটা টাইপে ভুল হয়েছে। ঠিক আছে, জি স্যার, 115। 115, ওটা একটু ঠিক করে নিও। তোমরা একটু চেক করে দেখো এভিডেন্স একটা খুলে 115। আচ্ছা আজকের মতো এখানেই থাক, হ্যাঁ আমি আপাতত আর আজকে না আগাই। আমরা নেক্সট ডেতে তোমার হচ্ছে 22 পড়বো, 23, 24, 25, 26 ইম্পর্টেন্ট না, 27 এ 28 ইম্পর্টেন্ট না খুব একটা, 30 এর আগ পর্যন্ত পড়ে ফেলবো ইনশাল্লাহ কালকে। ঠিক আছে, জি স্যার। স্যার কালকেও কি 8:30টার দিকে শুরু হবে? 8:30 ইনশাল্লাহ। আচ্ছা স্যার। ঠিক আছে, আজকের মতো এখানে। ওকে, ভালো থেকো তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।